হ্যালো অ্যাসপিরেন্টস, দ্য কম্পিটিটিভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা জানো যে সদ্য আহ 4 দিন 4 থেকে 5 দিন হলো যে আমাদের বিশ্ববিখ্যাত তবলা বাদক জাকির হোসেন মারা গেছেন এবং তিনি আর আমাদের মধ্যে নেই। এবং জাকির হোসেন ভীষণ ফেমাস এবং তিনি লাস্ট কয়েকদিনে ২ সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি ছিলেন এবং যে রোগটাতে তিনি মারা গেছেন সেই রোগটা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। তো এই রোগটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যেহেতু কারেন্ট চর্চায় এটা এসেছে। তো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই রোগটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে এই ডিজিজটা নিয়ে। এটা ছবিটা দেখে বুঝতে পারছো যে এই ডিজিজটা একটা লাংস ঘটিত একটা ডিজিজ। যে ডিজিজটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। তো এখানে ইডিওপ্যাথিক এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে ইডিওপ্যাথিক এর মিনিংটাই হচ্ছে কজ নট নোন। অর্থাৎ এই রোগটা কেন হয় সেটা কিন্তু জানা যায়নি। পালমোনারি এর মানে হচ্ছে লাংস আর ফাইব্রোসিস মানে হচ্ছে এক্সেস কোলাজেন। এখানে করে দেখো তোমরা কোলাজেন তৈরি হয়েছে, ঠিক আছে, কানেকটিভ টিস্যু। মানে এখানে তোমরা জানো যে লাংস, ফার্স্টে আগে লাংসের গঠনটা তোমাদেরকে একটু বলে নিই সংক্ষেপে। সেটা হচ্ছে লাংসে আমরা দেখতে পাবো একদম ভেতরে গেলে সেখানে থাকে, মানে যেখানে রেসপিরেটরি ব্রঙ্কিওল গুলো যে নালীতে উন্মুক্ত হয় সেটাকে বলা হয় অ্যালভিওলার ডাক্ট, ঠিক আছে। এবং সেখানে আমরা পাচ্ছি কি অ্যালভিওলার স্যাক, এবং সেখানে যে ছোট ছোট নালী, মানে ছোট ছোট যে অংশগুলো থাকে যেগুলোকে আমরা বলি অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাই আমরা বলি। তো সেখানে কি হয়, সেখানে এক্সট্রা কোলাজেন তৈরি হয়, থিক লেয়ার তৈরি হয়। তো তার জন্যই সমস্যা তৈরি হয়, ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়। তো এখানে আমরা দেখি যে হোয়াট ইজ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এটা একটা সিরিয়াস ক্রনিক ডিজিজ দ্যাট অ্যাফেক্টস দ্য টিস্যু সারাউন্ডিং এয়ার স্যাক অর অ্যালভিওলাই ইন দ্য লাংস। তাহলে এখানে কিছু অ্যালভিওলাইকে ঘিরে কিছু টিস্যু, সেই কলা বা টিস্যু আছে, সেগুলোতে অ্যাফেক্ট করে। The lung tissue becomes thick, এই যে একটু আগেও বললাম, thick আর stiff হয়ে যায় ফর আননোন রিজন। রিজন সেরকম ভাবে জানা যায়নি এখনো অবধি এই রোগের কারণ অ্যাকচুয়ালি কি। তো ফাইব্রোসিস যেটা হয় সেটা মেইনলি প্রোগ্রেসিভলি মানে বাড়তে থাকে, এই কোলাজেন গুলো বাড়তে থাকে, অর্থাৎ লেয়ারটা আরো থিক আরো স্টিফ হয়, যার কারণে কিন্তু একটা পেশেন্টের ব্রিথ করা অর্থাৎ শ্বাস প্রশ্বাস চালানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো কমপ্লিকেশন দেখা যায়, সে কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন আর রেসপিরেটরি ফেলিওর হয়ে যেতে পারে। এই ডিজিজের এক্সাক্ট কজ তো জানা যায়নি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে হচ্ছে উইদাউট এ ক্লিয়ার অরিজিন, ঠিক আছে, কোনো ক্লিয়ার অরিজিন নেই। When the lung experience injury due to environmental factor, বলা হচ্ছে এই কারণগুলোর জন্য হতে পারে যে কিছু environmental factor রয়েছে, যেরকম ডাস্ট, স্মোক বা ইনফেকশন হতে পারে, মানে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, কোনো ফ্লু হতে পারে। সে কারণেও কিন্তু এই ডিজিজটা আস্তে আস্তে ড্যামেজ হতে পারে। হেলদি পার্সনে কি হয়, হেলদি রেসপন্সে কি হয়, এই রিপেয়ারটা কন্ট্রোলড হয় আর টেম্পোরারি হয়। আমাদেরও কোনো সময় যেরকম করোনার সময়তেও তো আমরা দেখেছি যে আমাদের রেসপিরেটরি কিছু সমস্যা হচ্ছে বা ব্রিদিং এ সমস্যা দেখা দিয়েছে অনেকের, কিন্তু সেগুলো কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরারি হয়েছে, সেগুলো কন্ট্রোলড হয়ে গেছে। তো আইপিএফ এর কারণ এটা কিন্তু ডিসরেগুলেটেড হতে পারে, অর্থাৎ বডি ওভার প্রডিউস করতে পারে কোলাজেন, বেশি পরিমাণে প্রডিউস করতে পারে এবং অন্যান্য ফাইব্রাস মেটেরিয়ালও কিন্তু প্রডিউস করতে পারে। ইনস্টেড অফ নর্মাল লাং টিস্যু রিজেনারেটিং, এক্সেসিভ স্কার টিস্যু ফর্ম। তাই নর্মাল লাং টিস্যু হচ্ছে না, যেগুলো হচ্ছে সব ক্ষতযুক্ত টিস্যু তৈরি হয়ে যাচ্ছে এবং প্রোগ্রেসিভলি সেটা যে ফুসফুসের যে ফাংশন সেটাকে কিন্তু আহ মানে সেটাকে বিচ্ছেদ ঘটাচ্ছে, অর্থাৎ সেটা ঠিক করে হচ্ছে না। আমরা জানি যে আমাদের যে রেসপিরেটরি মানে অর্গান রয়েছে, সেই রেসপিরেটরি অর্গানের নাম হচ্ছে লাংস। তো এই ফুসফুস মেইনলি, মানে যেটা ফুসফুসের মধ্যে ফুসফুসের গঠনে আমরা যখন
দেখব সেই ফুসফুসের গঠনে অর্থাৎ ১ম আমরা দেখতে পাবো যে ফুসফুসের বাইরে একটা আবরণ রয়েছে। এটা সকলেই জানো যে ফুসফুসের বাইরের আবরণকে প্লিউরা বলা হয়। তাই তো? আমি একটা ফুসফুসের ছবিটা নিয়ে দেখাই। বাইরের যে আবরণটা থাকে যেটাকে বলা হয় প্লিউরা। এবং তোমরা দেখতে পাচ্ছ ফুসফুসে কিন্তু ২ টো লোব আছে। রাইট লোব আর হচ্ছে লেফট লোব। রাইট লোব অর্থাৎ এখানে আমি যদি বলি যে রাইট যে ফুসফুসটা রয়েছে সেটা কিন্তু এই মানে বাম ফুসফুসের তুলনায় আকারে সামান্য হলেও বড় হয়। আর লেফট ফুসফুসটা আমরা দেখতে পাবো যে লেফট ফুসফুসটা কিন্তু ২ টো খণ্ডে বিভক্ত। এখানে আলাদা করে খণ্ডটা বোঝা যাচ্ছে না। কিন্তু লেফট ফুসফুসটা হচ্ছে ২ টো খণ্ডে বিভক্ত এবং রাইটটা হচ্ছে ৩ টে খণ্ডে বিভক্ত। ঠিক আছে? আর অ্যালভিওলাই আবারও বলছি যে রেসপিরেটরি ব্রঙ্কিওল গুলো যে নালীতে উন্মুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যালভিওলার ডাক্ট। আর এই নালীটাই হচ্ছে একটা প্রশস্ত স্থানের মাধ্যমে অ্যালভিওলার স্যাকে উন্মুক্ত থাকে। অ্যালভিওলার স্যাক এটাতে উন্মুক্ত থাকে। দুটো ফুসফুসে টোটাল মিলিয়ে প্রায় 300 মিলিয়ন থাকছে তোমার অ্যালভিওলাই। প্রত্যেকটা অ্যালভিওলাস কি কলা দ্বারা নির্মিত থাকে অর্থাৎ কোন টিস্যু থাকে? এখানে থাকে স্কুয়ামাস এপিথেলিয়াম টিস্যু। স্কুয়ামাস এপিথেলিয়াম টিস্যু এটা দ্বারা নির্মিত একটা পাতলা প্রাচীর দিয়ে বেষ্টিত থাকে। এখানে কি হয়? এখানে রক্তচালক আছে, এখানে অ্যালভিওলাই মধ্যস্থ এই যে ছোট, ছোট এরকম এই যে এইগুলো হচ্ছে অ্যালভিওলাই, এখানে এটাকে বড় করে দেখানো হয়েছে। এই অ্যালভিওলাই দেখতে পাচ্ছ এগুলো একেকটা এয়ার স্যাক। এর মধ্যে কি হয়? বাতাস থাকে, বাইরে থাকছে ব্লাড। তাহলে বাতাস মানে বায়ু আর রক্তের মধ্যে ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ায় গ্যাসের আদান-প্রদান ঘটে। এইভাবেই চলছে তোমার এই যে আমাদের শ্বাস-প্রশ্বাস ক্রিয়াগুলো এভাবেই কিন্তু চলছে। তোমরা জানো যে অক্সিজেন, আমরা যখন অক্সিজেন তো গ্রহণ করছি, তো শ্বসন পথ দিয়ে যে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই এগুলোর মধ্য দিয়ে আল্টিমেট চলে আসে মানে ফুসফুসে এভাবে আসে এবং অ্যালভিওলাইতে আসে লাস্টে। সেখান থেকে এই যে অ্যালভিওলাই থেকে কি হয়? ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকের রক্তে প্রবেশ করে। এই অক্সিজেনটা রক্তচালকের রক্তে প্রবেশ করছে। এবার তোমরা জানো যে রক্তের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন রয়েছে। তাহলে এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। কে যুক্ত হচ্ছে? লোহিত রক্তকণিকাস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? ফর্ম করে অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন তৈরি করছে। এই অক্সিহিমোগ্লোবিন যৌগটা কি করছে লাস্টে? অক্সিহিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে অক্সিজেনকে মুক্ত করছে। আর অক্সিজেনটা কি হয়? কলা কোষে প্রবেশ করে। এবার আমরা কি গ্যাস ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি। কার্বন ডাই অক্সাইড কি হয়? গ্যাসের 7% রক্তরসে দ্রবীভূত অবস্থায় বাহিত হয়। বিভিন্ন যৌগ গঠন করে যেমন কার্বনিক অ্যাসিড, কার্বক্সি হিমোগ্লোবিন, মেন হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন রূপে কিন্তু সে বাইরে বেরিয়ে আসছে। সেটাও তাই ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাসে প্রবেশ করে। তারপর সেই সেম পথে কিন্তু বিপরীত পথ দিয়ে সে আবার দেহের বাইরে বেরিয়ে আসছে। এইভাবেই চলে শ্বাস-প্রশ্বাসের কার্যাবলী। এখন যে রোগটার নাম বলা হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এখানে কিছু সিমটমস দেখা যায় যেমন ড্রাই কাফ দেখা যায়, ব্রিদিং প্রবলেম হয়, শর্টনেস অফ ব্রিথ, চেস্টটা মনে হয় আটকে আসছে, ডিসকমফোর্ট ফিল হয়। তো এইগুলো হচ্ছে এই রোগের লক্ষণ। এই রোগটাতে মেইনলি 50 মানে এজ তার আপ এদের হতে পারে বা যারা খুব স্মোক করে সেক্ষেত্রেও হতে পারে এই সমস্ত রোগ দেখা গেছে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট বলতে সেভাবে নেই। তবে কিছু, কিছু ড্রাগস রয়েছে যে অ্যান্টিফাইব্রোটিক ড্রাগস যেগুলো কিছু হেল্প করতে পারে বা রোগের প্রোগ্রেশনটাকে স্লো করতে পারে। যেমন পারফেনিডোন বা টেডানিন এই ড্রাগগুলো ডিজিজের প্রোগ্রেশনটাকে স্লো করতে পারে। অক্সিজেন থেরাপি আমরা করতে পারি বা লাংস এক্সারসাইজ বা হচ্ছে লাংস ট্রান্সপ্ল্যান্ট। তো এগুলোই হচ্ছে মূল লক্ষ্য। তো আশা করছি কনটেন্টটা তোমাদের ভালো লাগলো। এরকম কনটেন্ট আরো পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো।